বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য কি সত্যি সত্যি বদলে যাচ্ছে? একদিকে আছে বহুদিনের প্রতিষ্ঠিত অর্থনৈতিক শক্তি G7, আর অন্যদিকে তেজিয়ে উঠে আসছে ব্রিক্স জোট। তো এই যে দুটো জোট, এদের মধ্যে ক্ষমতার লড়াইটা ঠিক কোন দিকে যাচ্ছে, চলুন ডেটা দিয়ে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন, ব্রিক্সের আসল শক্তিটা কোথায় সেটা বুঝতে হলে সবার আগে তাকাতে হবে এর জনসংখ্যার দিকে। এই জোটটা একাই বিশ্বের প্রায় ৪৫% মানুষের প্রতিনিধিত্ব করে। শুধু একটা সংখ্যা ভাবলে কিন্তু ভুল হবে, কারণ এই বিপুল জনসংখ্যা মানে একটা বিশাল বাজার আর বিশাল কর্মশক্তি। এটাই তাদের অর্থনৈতিক আর কৌশলগত সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ক্ষমতার এই যে পালাবদল, এর পেছনে একটা বড় কনসেপ্ট কাজ করছে, যাকে বলে মাল্টিপোলারিটি বা বহু মেরুকেন্দ্রিকতা। সহজ কথায় এর মানে হলো বিশ্ব আর কোনো একটা দেশের কথায় উঠবে বা বসবে না, ক্ষমতা এখন অনেকের হাতে ভাগ হয়ে যাচ্ছে। আর ব্রিক্সের উত্থান ঠিক এই ব্যাপারটারই একটা স্পষ্ট প্রমাণ। তো আমরা কিভাবে এগোবো? আমাদের এই আলোচনাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব বিশ্ব ব্যবস্থা কিভাবে বদলাচ্ছে, তারপর অর্থনৈতিক শক্তির একটা তুলনামূলক চিত্র দেখব, এরপর ব্রিক্স কিভাবে একটা প্যারালাল সিস্টেম তৈরির চেষ্টা করছে আর তাদের নিজেদের মধ্যে কি কি সমস্যা আছে সেগুলো দেখে সবশেষে একটা উপসংহারে আসার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম ভাগ দিয়ে। দেখুন, ব্রিক্স শুধু একটা অর্থনৈতিক জোট নয়, এটা আসলে ঠান্ডা যুদ্ধের পর থেকে চলে আসা পুরো গ্লোবাল সিস্টেমটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তারা ঠিক কিভাবে এই চ্যালেঞ্জটা তৈরি করছে? দেখুন, কয়েকটা দিক থেকে তারা এই চ্যালেঞ্জটা দিচ্ছে। প্রথমত, তারা IMF আর বিশ্বব্যাংকের মতো পশ্চিমার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে কথা বলছে। দ্বিতীয়ত, তারা সব দেশের সার্বভৌমত্ব আর একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর খুব জোর দেয়। এর পাশাপাশি তারা নিজেদের আর্থিক ও নিরাপত্তা কাঠামো তৈরি করছে, আর সবশেষে নতুন নতুন সদস্য যোগ করে নিজেদের প্রভাব আরও বাড়িয়ে চলেছে। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, অর্থনীতি। কারণ দিন শেষে সংখ্যাই কিন্তু আসল সত্যিটা বলে দেয়। চলুন দেখি বহুদিনের প্রতিষ্ঠিত শক্তি G7-এর সামনে BRICS ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। এই চার্টটা কিন্তু একটা ঐতিহাসিক পরিবর্তনের গল্প বলছে। ক্রয় ক্ষমতার সমতা বা PPP দিয়ে মাপলে ব্রিক্স দেশগুলোর মোট জিডিপি এখন বিশ্বের ৩৫%, আর G7-এর জিডিপি ৩০%। মানে ব্রিক্স কিন্তু G7-কে পেছনে ফেলে দিয়েছে। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা সাইকোলজিক্যাল ব্রেক পয়েন্ট, যা দেখিয়ে দিচ্ছে ক্ষমতার কেন্দ্রটা কিভাবে সরে যাচ্ছে। শুধু বর্তমানের ছবিটা নয়, ভবিষ্যতের ছবিটাও কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। দেখুন, অর্থনৈতিক পূর্বাভাস বলছে G7 দেশগুলোর গড় বৃদ্ধি যেখানে ১ থেকে ১.২% আশেপাশে থাকবে, সেখানে ব্রিক্স দেশগুলোর বৃদ্ধি হতে পারে প্রায় ৩.৭ থেকে ৩.৮%। তার মানে এই গ্যাপটা আগামী দিনে আরও বাড়বে। এই টেবিলটা দেখুন, আরও কিছু ইন্টারেস্টিং তুলনা চোখে পড়বে। জনসংখ্যায় ব্রিক্স ৪৫%, G7-এর 10% থেকে অনেক অনেক এগিয়ে। তবে একটা বড় চ্যালেঞ্জও কিন্তু আছে। বিশ্বের প্রায় ৫০% কার্বন নিঃসরণের জন্য ব্রিক্স দেশগুলোই দায়ী, যা G7-এর ২১%-এর দ্বিগুণেরও বেশি। আর সামরিক খরচের দিকটা দেখুন, ব্রিক্সের খরচ তাদের জিডিপির সাথে বাড়ে কমে, কিন্তু G7-এর খরচটা অনেক বেশি স্থিতিশীল। আচ্ছা, ব্রিক্স তো শুধু নিজেদের অর্থনীতি বড় করছে না, তারা আরও বড় একটা খেলা খেলছে। আর সেটা হলো মার্কিন ডলারকে ঘিরে যে বিশ্ব অর্থব্যবস্থা, সেটার একটা বিকল্প বা প্যারালেল সিস্টেম তৈরি করা। এটা তাদের জন্য একটা বড় কৌশলগত লক্ষ্য। এই যে ডলারাইজেশন, মানে ডলারের উপর থেকে নির্ভরতা কমানো, এই স্ট্র্যাটেজিটা মূলত ৩টে ধাপে এগোচ্ছে। প্রথমত, জোটের দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য ডলারের বদলে নিজেদের মুদ্রা ব্যবহার করছে। দ্বিতীয়ত, সুইফট সিস্টেমের বিকল্প হিসেবে ব্রিক্স পেয়ের মতো নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরির কথা ভাবছে। আর সবশেষে একটা নতুন রিজার্ভ কারেন্সির প্রস্তাবও কিন্তু টেবিলে আছে। আর এই পুরো পরিকল্পনার কেন্দ্রে আছে তাদের নিজেদের তৈরি করা একটা প্রতিষ্ঠান, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB। এই ব্যাংকটা সরাসরি IMF আর বিশ্বব্যাংকের বিকল্প হিসেবে কাজ করার লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে। তারা যে এই লক্ষ্যে কতটা সিরিয়াস, তা একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। NDB ঠিক করেছে যে ২০২৬ সালের মধ্যে তারা যে মোট ঋণ দেবে, তার ৩০%ই দেবে সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রায়।
ডলারের ওপর নির্ভরতা কমানোর জন্য এটা কিন্তু একটা বিশাল পদক্ষেপ। কিন্তু সবটাই কি এত সুন্দর? ব্রিক্সের এই যে এত বড় স্বপ্ন, এর পথে কি কোনো কাঁটা নেই? অবশ্যই আছে, আর সেগুলো বেশ বড়। এবার আমরা জোটের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আর বিভেদ নিয়ে কথা বলবো, যা তাদের একতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। দেখুন, সবচেয়ে বড় সমস্যাটা হলো তাদের নিজেদের মধ্যে দুটো আলাদা শিবির তৈরি হয়ে গেছে। একদিকে আছে ভারত বা ব্রাজিলের মতো দেশ, যারা পশ্চিমাদের সাথেও ভালো সম্পর্ক রেখে চলতে চায়। আবার অন্যদিকে আছে চীন আর রাশিয়া, যারা সরাসরি একটা পশ্চিম বিরোধী জোট তৈরি করতে বেশি আগ্রহী। এই দুই চিন্তার মধ্যে একটা ভারসাম্য আনা কিন্তু খুব কঠিন। এই মতের অমিল ছাড়াও আরও কিছু বড়সড় বাধা কিন্তু রয়েছে, যেমন ধরুন চীন আর ভারতের মধ্যেকার বহু পুরনো সীমান্ত সমস্যা। আবার জোটের দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থাগুলো একেবারেই আলাদা, কোথাও গণতন্ত্র তো কোথাও একদলীয় শাসন। ফলে সবার জন্য একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করাটা প্রায়ই খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এত কিছু আলোচনার পর এবার আসা যাক শেষ ভাগে। সব মিলিয়ে ব্রিক্সের ভবিষ্যৎটা কি? বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর, মানে গ্লোবাল সাউথের প্রতিনিধি হিসেবে এই জোট কতটা সফল হতে পারে, সেটা একবার দেখে নেওয়া যাক। আসলে এই জোটের আসল পরিচয়টা হয়তো এখানেই। ব্রিক্স আজ উন্নয়নশীল বিশ্বের সবচেয়ে জোরালো কণ্ঠস্বর। তারাই আইএমএফ আর বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানে সংস্কারের জন্য আর উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও বেশি অধিকারের দাবিতে সবচেয়ে বেশি আওয়াজ তুলছে। তাদের দাবিগুলো কিন্তু খুব স্পষ্ট। তারা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি ভোটিং পাওয়ার চায়। তারা পশ্চিমা সামরিক জোটের বাইরে সাংহাই সহযোগিতা সংস্থার মতো বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চায়। আর সবশেষে তারা নিজস্ব প্রযুক্তি আর ডিজিটাল পরিকাঠামো তৈরি করে প্রযুক্তিগত সার্বভৌমত্ব অর্জন করতে চায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে ব্রিক্সের ভেতরে এত রাজনৈতিক আর আদর্শগত পার্থক্য, এটাই কি তাদের সবচেয়ে বড় দুর্বলতা, নাকি এই বৈচিত্র্যই তাদের আসল শক্তি, যা জোটটাকে আরও বেশি দেশের কাছে গ্রহণযোগ্য করে তুলছে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে